তো আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক অদ্ভুত এবং আকস্মিক পরিবর্তনের গভীরে প্রবেশ করতে যাচ্ছি যা আধুনিক পাকিস্তানের বুকে এক গভীর রহস্যের জন্ম দিয়েছে। India.com-এর একটি সাম্প্রতিক রিপোর্ট বিশ্লেষণ করে আজ দেখা যাবে কিভাবে এই শহরের রাস্তার নামগুলো রীতিমতো রাতারাতি পাল্টে যাচ্ছে। এ পরিবর্তন কি নিছকই কোনো সাধারণ ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভূরাজনীতি এবং পরিচয়ের এক অন্ধকার জটিল সমীকরণ? চলুন এই রহস্যের গভীরে প্রবেশ করা যাক। শুরুতেই এক চরম বৈপরীত্য চোখে পড়ে। একবার ভাবলে অবাক হতে হয়। একদিকে রয়েছে ইসলামপুরা, যা খুবই সুপরিচিত একটি ইসলামিক নাম, আর ঠিক তার পাশে আধুনিক পাকিস্তানের বুকে সেই নামটি পরিবর্তিত হয়ে যাচ্ছে কৃষাণ নগরে, যা স্পষ্টভাবে একটি হিন্দু নাম। রিপোর্ট অনুযায়ী দশকের পর দশক ধরে যে শহর ইসলামীকরণের মধ্য দিয়ে গেছে, সেখানে হঠাৎ এমন হিন্দু দেবদেবীর নামে রাস্তার নামকরণ এক বিশাল মনস্তাত্ত্বিক এবং সাংস্কৃতিক ধাক্কা। এই বৈপরীত্য আমাদের ভাবতে বাধ্য করে, হঠাৎ কেন এমন একটি পদক্ষেপ? আরও একটি উদাহরণ দেখা যাক। বাবরি মসজিদ চক রূপান্তরিত হয়েছে জৈন মন্দির চকে। সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে যদি রিপোর্টটি বিশ্লেষণ করা হয়, তবে একটা জিনিস খুব স্পষ্ট: এই পরিবর্তনগুলোকে কোনোভাবেই স্বাভাবিক বলা হচ্ছে না, বরং সূত্রটি এটিকে একটি চরম অস্বাভাবিক এবং বিভ্রান্তিকর ঘটনা হিসেবেই চিহ্নিত করেছে। এই রূপান্তর আমাদের মূল রহস্যের কেন্দ্রবিন্দুতে টেনে নিয়ে যায়, কারণ নামগুলো এখানে শুধু ইট পাথরের পরিচয় নয়, বরং গভীর কোনো উদ্দেশ্যের ইঙ্গিত দিচ্ছে। অধ্যায় ১, লাহোরের নতুন পরিচয়। এই নতুন পরিচয় খোঁজার তদন্তে এবার পরবর্তী ধাপে প্রবেশ করা হচ্ছে। এই পরিবর্তনগুলো কিন্তু কেবল একটি বা দুটি রাস্তার মধ্যে সীমাবদ্ধ নেই। লক্ষ্য করলে দেখা যাবে মোস্তাফাবাদ হয়ে যাচ্ছে ধর্মপুরা, স্যার আগা খান চকের নাম বদলে রাখা হচ্ছে ডেভিস রোড, বাগ-ই-জিন্না পরিচিত হচ্ছে লরেন্স রোড হিসেবে, এবং মাওলানা জাফর চক এখন লক্ষ্মী চক। এই বিস্তৃত তালিকা এটাই প্রমাণ করে যে রূপান্তরটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং শহরের বিস্তীর্ণ অংশ জুড়ে অত্যন্ত পরিকল্পিতভাবে এই পরিবর্তনগুলো ঘটানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, কেন? এর উত্তর খুঁজতে আমাদের একটু পেছনের ইতিহাসে ফিরে তাকাতে হবে। অধ্যায় ২, ১৯৪৭ এবং জনসংখ্যার চিত্র। কারণ ঐতিহাসিক প্রেক্ষাপট না বুঝলে এই বিশ্লেষণ অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। মাত্র ২%। হ্যাঁ, সংখ্যাটা মাত্র 2%। এই ছোট সংখ্যাটির পেছনে লুকিয়ে আছে এক বিশাল পরিবর্তন। রিপোর্টের দাবি অনুযায়ী ১৯৪৭ সালে দেশভাগের সময় এই অঞ্চলে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় ২০%, আর সময়ের সাথে সাথে সেই সংখ্যাটি কমতে কমতে আজ এসে দাঁড়িয়েছে এই মাত্র ২%। এই বিশাল পতনের পরিসংখ্যানটি একটি নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী গল্প বলে। রিপোর্টের মূল অভিযোগগুলো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাবি করা হয়েছে যে দেশের ইতিহাসে জনসংখ্যার এমন ব্যাপক হ্রাস, অসংখ্য মন্দির ধ্বংস এবং জোরপূর্বক ধর্মান্তরকরণের মতো ঘটনা রয়েছে বলে অভিযোগ, সেই দেশ স্বাভাবিকভাবে বা কেবল সদিচ্ছার বশবর্তী হয়ে হঠাৎ হিন্দু দেবদেবীর নাম গ্রহণ করবে, এমনটা বিশ্বাস করা একটু কঠিনই বটে। রিপোর্টের মতে এর পেছনে নিশ্চিতভাবেই কোনো গভীর লুক্কায়িত এজেন্ডা রয়েছে। অধ্যায় ৩, জলচুক্তি ও কূটনীতিক কৌশল। তাহলে এই লুক্কায়িত এজেন্ডাটি আসলে কি? রিপোর্টটি প্রথম যে তত্ত্বটি উপস্থাপন করছে তা হল চরম পরিবেশগত সংকটের কারণে উদ্ভূত এক মরিয়া কূটনীতিক কৌশল। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্নটি হল, হঠাৎ পরিচয়ের এই পরিবর্তন কেন? ঠিক কী এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা এমন একটি অপ্রত্যাশিত পদক্ষেপ নিতে বাধ্য করছে? রিপোর্ট অনুযায়ী পাকিস্তান বর্তমানে এক ভয়াবহ এনার্জি বা বিদ্যুৎ সংকট এবং চরম গ্রীষ্মের কারণে সৃষ্ট জলসংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই চরম পরিস্থিতিতে সিন্ধু জলচুক্তি বা ইন্ডাস ওয়াটার ট্রিটি তাদের জন্য হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাবি করা হচ্ছে এই চুক্তি পুনরায় চালু করার জন্য পাকিস্তান আন্তর্জাতিক পর্যায়ে এবং ভারতের কাছে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু ভারত তাতে সাড়া দিচ্ছে না। ঠিক এই কারণে রিপোর্টের মূল বক্তব্য অনুযায়ী এই রাস্তার নাম পরিবর্তনগুলো আসলে একটি নিখুঁত জনসংযোগ বা পাবলিক রিলেশন কৌশল। চরম জল ও বিদ্যুৎ সংকটের মুখে পড়ে ভারতের মন জয় করার জন্য এবং ভারতীয় জনগণের চোখে একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ার জন্যই নাকি এই কৌশল অবলম্বন করা হয়েছে। সোজা কথায় কূটনৈতিক বরফ গলানোর একটা চেষ্টা। অধ্যায় ৪, সাংস্কৃতিক রূপান্তর ও পরিচয়। তবে জলচুক্তি এর একমাত্র কারণ নয়। রিপোর্টটি দ্বিতীয় একটি তত্ত্বের দিকেও আমাদের নিয়ে যায়। ভূ রাজনীতির এই অন্ধকার এবং জটিল আলোচনার মাঝে এক সম্পূর্ণ ভিন্ন উৎসবমুখর চিত্র উঠে এসেছে।
সঙ্গীত, মেহেন্দি, ডান্ডিয়া, বড়মাল্য এবং আরতির মতো হিন্দু রীতিনীতিগুলো এখন পাকিস্তানের বিয়েতে দেখা যাচ্ছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। প্রশ্ন হল, ভূরাজনৈতিক উত্তেজনার মাঝে হঠাৎ করে এই সাংস্কৃতিক অনুকরণ কেন? রিপোর্টের যুক্তিটি এখানে অত্যন্ত চমকপ্রদ। বলা হচ্ছে, বিশ্বমঞ্চে পাকিস্তানি পরিচয়ের এক ধরনের সংকট চলছে। অন্যদিকে ভারতীয় সংস্কৃতি এবং বিশেষ করে ইন্ডিয়ান ওয়েডিং ট্যুরিজম বিশ্বজুড়ে ব্যাপকভাবে জনপ্রিয়। তাই এই সাংস্কৃতিক অনুকরণ বা ছদ্মবেশটি আসলে একটি কৌশলগত পদক্ষেপ, যার মাধ্যমে বিশ্বমঞ্চে এমন একটি সম্মান এবং গ্রহণযোগ্যতা আদায়ের চেষ্টা করা হচ্ছে যা বর্তমানে তাদের নেই বলে রিপোর্টটিতে দৃঢ়ভাবে দাবি করা হয়েছে। অধ্যায় ৫, প্রবাসে পরিচয়ের সংকট। কারণ এই পরিচয়ের সংকট কেবল দেশের ভৌগোলিক সীমানার মধ্যেই আটকে নেই। আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটি নির্দিষ্ট এবং চাঞ্চল্যকর দাবির কথা উঠে এসেছে। নিরপেক্ষভাবে দেখলে বিদেশে বসবাসরত অনেক পাকিস্তানি ব্যবসায়ী নিজেদের দোকান, হোটেল বা রেস্তোরাঁর বাইরে ভারতীয় নাম ব্যবহার করছেন, যাতে খুব সহজেই বেশি সংখ্যক গ্রাহক আকৃষ্ট হয়। কিন্তু ভেতরে প্রবেশ করলে দেখা যায় সেখানে হালাল মাংস বা গোমাংস পরিবেশন করা হচ্ছে। রিপোর্টটি উল্লেখ করেছে, এটি একটি বিপণন কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা পরিচয় গোপন করার একটি অত্যন্ত স্পষ্ট দৃষ্টান্ত। অধ্যায় ৬, সতর্ক বার্তার মূল কারণ। এই সমস্ত তথ্য এবং দাবির উপর ভিত্তি করে রিপোর্টটি একটি চূড়ান্ত উপসংহার টেনেছে। বিপদের জায়গাটি এখানে অত্যন্ত স্পষ্ট। রিপোর্টে চূড়ান্ত আশঙ্কা হল, যদি ভারতীয় পরিচয়ের এই ছদ্মবেশ আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তবে তা চরম বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। ভারতীয় পরিচয়ে থাকা এই ব্যক্তিরা যদি বিদেশে কোনো অসদাচরণ বা অন্যায় করেন, তবে বিশ্ববাসীর কাছে ভারত এবং ভারতীয়দের বৈশ্বিক সুনাম সম্পূর্ণ অযৌক্তিকভাবে ক্ষুণ্ণ হবে। অর্থাৎ দোষ করবে একজন আর বদনাম হবে অন্যের। এটিই হচ্ছে এই রিপোর্টের চূড়ান্ত এবং সবচেয়ে কঠিন সতর্কবার্তা। নাম পরিবর্তনের এই ঘটনাগুলোকে দেখে বাহ্যিকভাবে খুশি হওয়ার কিছুই নেই। আজকের এই বিশ্লেষণে আমরা দেখলাম কিভাবে একটি সাধারণ নাম পরিবর্তনের পেছনে লুকিয়ে থাকতে পারে গভীর কূটনৈতিক স্বার্থ এবং সাংস্কৃতিক পরিচয়ের অপব্যবহার। তাই সূত্রটি অত্যন্ত স্পষ্টভাবে বলছে, এই ঘটনাগুলোকে নিছকই আনন্দ বা বদলের প্রতীক হিসেবে নয়, বরং সন্দেহ এবং বিপদের দৃষ্টিতে মূল্যায়ন করা উচিত। সবশেষে একটি অত্যন্ত গভীর প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। আন্তর্জাতিক সম্পর্কের এই জটিল এবং অন্ধকার দাবার বোর্ডে সাংস্কৃতিক পরিচয় কিভাবে একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে ব্যবহৃত হতে পারে? আজকের এই বিশ্লেষণটি তারই একটি প্রামাণ্য দলিল। একটি রাস্তার নাম কি আসলেই শুধুই একটি রাস্তার নাম, নাকি এর আড়ালে বুনা হয় ভূরাজনীতির সূক্ষ্ম কোনো জাল? এই প্রশ্নটি চিন্তার খোরাক হয়ে রইল। আজকের বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।